তারা আমাকে বিশ্বাস করেছে, আমার নামে রটে যাওয়া মিথ্যেটাকে বিশ্বাস করে। আমি আমার সেই বন্ধুদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। আর একজন যে আমার জীবনের ধ্রুবতারা, আমাকে নিঃশর্তভাবে বিশ্বাস করে, সে হলো আমার বাপি। আমার জীবনের সবথেকে বড় শিক্ষক হলো আমার জীবনের হাজারো প্রতিকূলতা আমাকে শিখিয়েছে তাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে এবং আবার এগিয়ে যেতে। আমি রবি ঠাকুরের একটি লাইন দিয়ে শেষ করতে চাই, যে কেহ মোরে দিয়েছ সুখ, দিয়েছ তারই পরিচয়। সবারই আমি নই। মেঘ, একটা অনুরোধ আছে। তোমার গানের কথা আমি অনেকের কাছে শুনেছি, কিন্তু আমার তোমার গান শোনা হয়নি। হয়তো আমার মতো অনেকেরই হয়নি। তুমি আমাদেরকে একটা গান শুনিয়ে দাও, তারপরেই তোমার ছুটি। হয়ে গেল। আমাদের ভিসি স্যার মেঘকে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করেছেন। আশা করি আমরা সকলেই মেঘের কাছ থেকে একটা গান শুনতে পাবো। মেঘ, আজকে একটা গান হয়ে যাক। আমরা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নেক্সট সেমিস্টারের অন্য কোনো ছাত্র বা ছাত্রীর যখন রেজাল্ট বেরোবে, আমরা আশা করছি তাকেও আমরা এইভাবেই উৎসাহ দিতে পারবো। সকলে ভালো থেকো। শোন না, আমরা সবাই মিলে একটা সেলফি তুলি না? এই টাকা টাকা হাস একটু। নীল, সারপ্রাইজ। তুমি এখন এখানে? হ্যাঁ, কেন? অসময়ে এলাম? না না, ঠিক আছে ঠিক আছে, হয়েছে, এবার চল। অসম্ভব, আমি কিছুতেই করব না এটা, কিছুতেই না। একদম চুপ। হ্যাঁ, না শব্দটা আমি শুনতে পারি না। তোমার মুখ থেকে না শব্দটা আমি শুনবো না। আমি যেটা বলবো তুমি সেটা করবে, আর না করলে কি রূপ, না করলে কি করবে তুমি? আমি আঙ্কেলকে বলে দেবো তোমরা আমার সঙ্গে কি করেছো, তুমি কি করেছো আমার সঙ্গে। তখন আঙ্কেল তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। রূপ,
বড্ড কথা হয়েছে, বড্ড কথা হয়েছে তোমার, তাই না? সব কথা আমি এখনই বের করে দেবো। মা ছাড়ো আমাকে। ওকে ছাড় বলছি, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? চল চল বলছি। আমি কিছুতেই করবো না তোমরা যেটা বলছো, আমি কিছুতেই করবো না। তোমরা পারবে না আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে, কিছুতেই না। আমি আগে বলে দেবো তোমরা আমার সঙ্গে কি করছো, আমি আগে সব বলে দেবো। বাড়াবাড়িটার রেজাল্ট বেরোনোর দিন থেকে কে করছে প্রফেসর গাঙ্গুলি? এখানে না অনেকেই আমাদের সম্পর্কের ব্যাপারে সবটা জানে না, তাই জন্য অনেক অকারণ পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই জন্য সবাইকে বলে রাখি যে আমার প্রফেসর গাঙ্গুলির সঙ্গে একবার বিয়ে হয়েছিল, এটা যেমন সত্যি তেমন আমাদের ডিভোর্সও হতে যাচ্ছে, এটাও একটা সত্যি। পিটিশন জমা হয়ে গেছে, যে কোনো দিন সেটা হয়ে যাবে, তাই তো? আর প্রফেসর গাঙ্গুলি, আমি আপনার স্ত্রী নই, আর যদি আপনার স্ত্রী হতামও, যে মুহূর্তে শুনতাম যে আপনার আমার ওপর অধিকার আছে আপনি এটা বলছেন, তখনই আমি আপনাকে ত্যাগ করতাম। বেটার লাগছে? হ্যাঁ, অনেকটা। আর থ্যাংক ইউ আমাকে এতটা সময় একা থাকতে দেওয়ার জন্য। বিষ্ণু, আই এম ভেরি সরি ফর এভরিথিং। ওখানে যা যা ঘটেছে তার সবকিছুর জন্য আই এম ভেরি ভেরি সরি। দেখো, আমি তোমাকে যেতে বলেছিলাম ইউনিভার্সিটিতে, আমার একবার আন্দাজ করা উচিত ছিল নীল তোমাকে দেখলে কিভাবে রিয়্যাক্ট করতে পারে। আমার জন্যই তোমার এরকম অপমান হলো। আই এম সরি। আমি কিন্তু এবারে ওই দরজা দিয়ে চলে যাব, বিভাগী হয়ে যাবো একেবারে। বাবা, আমার জ্বালায় তুমি বিভাগী হয়ে যাবে? না না, তোমার জ্বালায় না, তোমার এই সরির জ্বালায়। উফ, এটা বড্ড জ্বালায়। কিন্তু আমার তোমাকে অনেক কিছুর জন্য সরি বলার আছে, আবার অনেক কিছুর জন্য থ্যাংক ইউ বলার আছে। তুমি কোনোটাই বলবে না, না সরি না থ্যাংক ইউ, তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে খেলবো না। মেঘ, তুমি আমাকে তোমার বন্ধুর জায়গাটা দিয়েছো, বলো দিয়েছো কিনা, নাকি তুমি এর মধ্যে আমাকে অবন্ধু করে দিয়েছো, আমি জানতেও পারিনি। এ বাবা, সেই দিনটা যেন কোনোদিনও না আসে তোমাকে অবন্ধু করার। তবে বন্ধুদের মধ্যে নো সরি নো থ্যাংক ইউ। আর বন্ধুদের তাদের বন্ধুদের জন্য এরকম পরিস্থিতিতেও পড়তে হয় না। আজ তোমাকে আমার জন্য যা ফেস করতে হলো, যাই হোক, আমাদের এই কয়েক মাসের বন্ধুত্ব তোমাকে কি দিয়েছে? কিছুই তো দেয়নি, শুধুমাত্র তোমার বন্ধুর দীর্ঘশ্বাসের ফোঁসফোঁসানি আর তার জীবনের হাজার জটিলতার ধাক্কা। তোমার বন্ধুত্ব যে আমাকে কি দিয়েছে মেঘ, সে আমি তোমাকে কোনোদিনও হয়তো বলে বোঝাতে পারবো না। এই যে তুমি আমার কাছে বসে আছো, এই যে তুমি আমাকে বিশ্বাস করেছো, এই যে তুমি আমাকে তোমার সুখ দুঃখের শরীক করেছো, এই যে আমার কাছে কত বড় পাওয়া। আজ সকলের সামনে আমার হয়ে বলতে তুমি দ্বিধা করলে না। মেঘ, তুমি তো আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো। তা থাক না, কি পেয়েছি কি দিয়েছি এই হিসেবগুলো থাক। কিন্তু আমি একেবারেই আজকের ঘটনাটা মেনে নিতে পারছি না, নিজেকে বারবার কাঠগড়ায় তুলছি। আমার জন্যই তোমাকে আজ এতটা অপমানিত হতে হলো, তাও আবার সকলের সামনে। আর আমি যে কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো আমার সত্যি সেটা জানা নেই আমার। সরুনীল, তুমি আজ ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে যে ঘটনাটা ঘটিয়েছ, তার জন্য কিন্তু ইউনিভার্সিটি অথরিটি তোমার কাছে কৈফিয়ত তলব করবে। তার লেটার তোমার কাছে পৌঁছে যাবে ঠিকঠাক। তুমি যে ব্যবহারটা আজকে ইউনিভার্সিটির মধ্যে করেছো, সেটা কিন্তু শিক্ষক সুলভ ছিল না। আমি আপনার কাছে সবটা এক্সপ্লেন করেছি। তুমি তোমার ব্যক্তিগত জীবনের সমস্যা এখানে এসে মেটাতে পারো না।
ইউনিভার্সিটি চত্বরে আসা একটা বাইরের লোকের সঙ্গে তুমি যে ব্যবহারটা করেছো সেটা একটা রাস্তার গুন্ডাদের মতো ব্যবহার। তোমার ব্যবহার কিন্তু ক্ষমার অযোগ্য। স্যার, আই এম সরি। আরে মুখে বলে কোনো লাভ নেই। তুমি প্রকাশ্য জায়গায় ইউনিভার্সিটির মর্যাদাকে টেনে নামিয়েছো। তোমার চেয়ে ছেলেটার ব্যবহার তো অনেক ভদ্র ছিল। ইনফ্যাক্ট ও যদি সংযম না দেখাতো। স্যার, ও কিন্তু আউটসাইডার। ও একজন আউটসাইডার হয়ে আমাদের কলেজ ক্যাম্পাসে ঢুকে এসেছিল। আমাদের ইউনিভার্সিটি এখনো পর্যন্ত কোনো অভয়ারণ্য হয়ে যায়নি যে বাইরের কেউ সেখানে ঢুকতে পারবে না। আর শিক্ষাক্ষেত্র তো উন্মুক্ত থাকাটাই বাঞ্ছনীয়। হ্যাঁ, ওই ছেলেটা যদি কোনো অশান্তি করতো সেক্ষেত্রে সামলানোর ব্যবস্থা নেওয়া হতো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুরো অশান্তিটা তুমি একা করেছ। বেশ, তাহলে আমাকে সাসপেন্ড করো। আমি যদি এত বড় অন্যায় করে থাকি তাহলে আমাকে স্যাক করবে। করব, আর একবার যদি তুমি এরকম কোনো ঘটনা ঘটাও তাহলে করবো। আমি তোমাদের HOD'র কাছ থেকে জানলাম তুমি এর আগেও নাকি অনেকবার মেঘকে ক্লাসের মধ্যে হেনস্থা করেছো। আমি কিন্তু সত্যি অবাক হয়েছি তোমার ব্যবহারে। সেবার ব্যাপারটা মিটে গিয়েছিল ডিপার্টমেন্টের ভেতরে। সৌরনীল, তোমার ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন যেন আমার ইউনিভার্সিটির মর্যাদাকে আর কোনোদিন ছোট না করে। আসতে পারো তুমি। করেছি জীবনে, মানে সেই ভুলের বোঝা বয়ে কেন বেড়াবো আমি? বলে দেবো, কালকে বাড়িতে সবাইকে সবকিছু বলে দেবো। বলে দেবো যে আমি ভুল করেছিলাম, তোমরাও ভুল করছো। রূপ মানুষ নয়, শয়তান। বলে দেবো সবাইকে যে মেয়ে কি ঠিক বলেছিল, মহিরুদি ভুল বলেছে, সবাইকে ভুল বুঝিয়েছে। কালই সুযোগ আমার এই বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার। আমি সবাইকে সবকিছু বলে দেবো। কাল তো রূপ সর্বত্র আমার পেছন পেছন করতে পারবে না, খুললেই বাকি। আমার বাড়িতেও আমায় কি করবে? কিছু করতে পারবে না, আমি বলে দেবো। জিনি, রূপকে বুঝতে দেওয়া যাবে না আমি কালকের ব্যাপারে কি প্ল্যান করেছি। গিনি, আই এম সরি গিনি। গিনি, আমি আমার বিহেভিয়ারের জন্য সরি। প্লিজ তুমি কিছু মনে করো না। দেখো, কথাগুলো আমি এমনি এমনি বলছি না। আই রিয়েলি মিন ইট। আমি কানে ঠিক শুনছি রূপসান্নাল? তুমি আমায় সরি বলছো? নেশাটা বেশি হয়ে গেছে নাকি? না না গিনি, আমি কোনো নেশা, আমি তোমাকে খুব ব্যথা দিয়েছি না গিনি? খুব ব্যথা দিয়েছি না? গিনি, গিনি প্লিজ আমাকে একটা চান্স দাও, একটা চান্স। আমার খুব খারাপ লাগে গিনি ড্যাডির কাছে এইভাবে হাত পাততে, ছোট ছোট জিনিসের জন্য কিছু বলতে চাইতে। আমার সিরিয়াসলি খারাপ লাগে। ওই ড্যাডকে বলেছিলাম অর্ধেকটা আমার নামে করে দিতে। আমি নিজের মতো সবটা রান করতে চাই, কিন্তু আরে এই বিজনেসে আফটার অল আমারও তো একটা কন্ট্রিবিউশন আছে। তুমি বলো না। ড্যাড রাজি হয়নি, রাজি হয়নি ড্যাড। 50% দিত, ছাড়ো 50% 25% দিত, তাতেও রাজি হয়নি ড্যাড। কিন্তু তুমি বলো না, আমারও তো অধিকার আছে একটা সুস্থ জীবন বাঁচতে। দেখে নিন, ভালো করে দেখে নিন, ভালো আছে না খারাপ আছে, মানে পরখ করে নিন। ওমা, পরখ আবার কি? জেঠিমণি, আমি জানি কটা দিন আপনাদের খুব টেনশন গেছে, মেয়ের সঙ্গে দেখা হচ্ছে না। আসলে আমাদের ফ্যামিলি একটা অদ্ভুত নিয়মের জন্য গোটা 1 সপ্তাহ ধরে নিজেদের মেয়ের সঙ্গে দেখা হচ্ছে না। এটা তো যাই হোক, এখন দেখে নিন আপনাদের মেয়ে কেমন আছে, মানে আপনাদের জামাই ঠিকঠাক রেখেছে কিনা। তুমি যে ওকে ভালো রাখবে সেই বিশ্বাসেই কিন্তু মেয়েকে তোমার হাতে দিয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই একটা কথা বলতে পারি, আপনাদের সঙ্গে দেখা না হওয়ার জন্য আপনাদের মেয়ে এত কেঁদেছে, আর এত ভাবে কেঁদেছে যে বিভিন্ন ধরনের কান্না নিয়ে না PhD করার মতো বিদ্যে আমার হয়ে গেছে। সে কি রে গিনি, তুই কান্নাকাটি করেছিস? এটা কিন্তু বেশ নতুন ব্যাপার।
গিনি তো কাঁদে না, কাঁদায়। ও কান্নাকাটি করেছে গিনি? খুবই আনলাইকলি। কেন কেন সিস্টার ইন ল, তোমার বোনের কি টিয়ার গ্ল্যান্ড নেই? না, গিনি কিন্তু মোটেই কাঁদবার মেয়ে নয়। এ বাড়িতে ওকে কেউ কখনো কাঁদতে দেখেছে বলে মনে করতে পারবে না। সিস্টার ইন ল, আচ্ছা ইন লসটা না হয় বাদই দিলাম সিস্টার, তাহলে তোমার মনে কি সন্দেহ হচ্ছে যে গিনি ও বাড়িতে গিয়ে ওর সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে যে ও কেঁদে কেটে ভাসিয়ে দিয়েছে? এই গিনি, আমাকে এই অপবাদ থেকে কিন্তু একমাত্র তুমি বাঁচাতে পারো, কিছু করো। মিনি, এমন অদ্ভুত কথা বলিস তুই। একটা মেয়ে নিজের বাড়ির লোকের কাছে কাঁদবে কেন রে? সেটার জন্য একটা সংসারে গেছে, আমাদের জন্য বাড়ির লোকের জন্য মন কেমন করেছে, তাই হয়তো একটু কেঁদেছে। কি রে? না, আমি কিন্তু কাঁদিনি, ও বাড়িয়ে বলছে। আরে ও সে কি আর আমরা জানি না? আচ্ছা আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? আরে আয় বস। ও হো, এক মিনিট, একটা বড় কাজ আমি ভুলে গেছি। আরে না না, ভালো থেকো। আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। এই ব্যাপারে তো তোমাকে বারণ করে কোনো লাভ নেই, আমি জানি। তবে এই যা করলে করলে, আবার সেই বিজয়ের সময় প্রণাম, ঠিক আছে? এই যখনই আসবে তখন ডিপ ডিপ করে প্রণাম না। জেরিমনি, আমি কিন্তু আগেই বলে দিয়েছি, পুরোনো দিনের কিছু কিছু জিনিস আমার কিন্তু খুব ভালো লাগে। ড্যাডও বলে যে এই বড়দের প্রণাম করা, তাদের সামনে মাথা নিচু করা, এগুলো একটা ভালো দিক আছে জানেন তো। এই বড়দের সামনে মানে তাদের অভিজ্ঞতার সামনে আমরা ছোট, তাদের থেকে অনেক কিছু শেখার আছে, এটাই বলে দেয়। এই ছেলের সঙ্গে কথায় পারে কার শান্তি। ঠিক আছিস তুই? কেন ঠিক থাকবো কেন? আই এম ভেরি হ্যাপি। তোমরা এখানে কি করছো? ক্লাসে এসো, তোমাদের ব্যাচের তো এখন ক্লাস আছে। স্যার, আজকে আপনার ক্লাস আমরা বয়কট করছি। হোয়াট? আমার ক্লাস বয়কট করছো? হ্যাঁ স্যার, আমরা বয়কট করছি। তোমাদের মাথায় এসব কে দিচ্ছে? স্যার, ছোটবেলা থেকেই আপনারা মানে আমাদের শিক্ষকরা, আমাদের অভিভাবকরা আমাদের শিখিয়ে এসেছেন অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আজকে আমরা সেটাই করছি স্যার। তোমরা যা করছো সেটা যে ভালো করছো না সেটা বুঝতে পারছো? তোমরা আমার ক্লাস বয়কট করলে আমি কিন্তু তোমাদের 4th সেমিস্টারের ব্যাচ বয়কট করতে পারি। জানি স্যার, কিন্তু তাও আজকে আমরা কেউ ক্লাসে যাব না। কি রে, এই 7 দিন কি করলি? কি আর করব, ওই ওদের রিলেটিভসরা আসতো, ওদের সঙ্গে আলাপ পরিচয় করতে, অনেক নতুন লোকের সঙ্গে আলাপ হলো জানিস। আর পার্টি, ওদের বাড়ির সবাই পার্টি করতে খুব ভালোবাসে, বাড়িতে তো প্রায় রোজই পার্টি হচ্ছিল। তার মানে এই 7 দিন তুই বেশ ছিলি? থাকবো না কেন, বাড়িতে তো সবাই সারাদিন আমাকে নিয়ে ব্যস্ত ছিল। বাহ, ভালো। আমি আসলে ভাবছিলাম এই 7 দিন তোর সাথে আমাদের কোনো কমিউনিকেশন হচ্ছিল না বলে হয়তো তোর একটু খারাপ লাগছে। আসলে আমাদের ছেড়ে তো কখনো তুই থাকিসনি, আর বিয়ের পর একটা নতুন পরিবেশে মানিয়ে নিতে হয়তো প্রবলেম হচ্ছে। তার মধ্যে তোর ফোনটাও গেল ভেঙে, চাইলেও তোর সাথে কথা বলতে পারছিলাম না, আর তুইও পারছিলিস না। ভালো ছিলাম না মিনি, আমি একটুও ভালো ছিলাম না, আমি একটুও ভালো নেই, কিন্তু আমি সেটা তোকে বলতে পারবো না। আমাকে তোর সামনে, সবার সামনে ভালো থাকার অভিনয় করতে হবে, না হলে যে যদি কাউকে কিছু না বলো তাহলে এই ভিডিওটা আমার কাছে থাকবে। নাও এবার কাটো, আমি ভিডিও করছি। না আরে দাঁড়াও, আরে এভাবে মজা হবে নাকি? একসাথে ভিডিওতে না থাকলে লোকে বুঝবে কি করে যে আমরা একসাথে ছিলাম?
আমি তো সব সেলফি টেলফি অত বুঝি না, তুমি করো তাহলে। দাঁড়াও আমি করছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Jishnu. এনো, এটা তোমার জন্য, এবার দেখো পছন্দ হয় কিনা। ওয়াও, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তুই আমাকে একটু বেশি ভালোবাসিস। হ্যাঁ সে তো বাসি। এই শোন, রূপ ছেলেটা কেমন রে? গিনি, আমার তোকে কয়েকটা কথা বলার ছিল। হ্যাঁ বল, কি কথা? আসলে কথাগুলো আমি তোকে রিসেপশনের রাতে বলবো বলেই ডেকেছিলাম, কিন্তু কথাগুলো আর তোকে বলা হলো না। তুই হঠাৎ করে না বলে আমাকে চলে গেলি ওখান থেকে। হ্যাঁ তুই আমাকে ডাকলি, তারপর কথাও বলছিলি। আসলে তখনই না ওই ম্যারেজ রেজিস্টার এসে গেলেন, আর রূপের মা আন্টি আমাকে নিয়েও চলে গেলেন, সেই জন্য আর শোনা হলো না। আবার তোর সেই শাশুড়ি। তুই কি বলছিলি সেদিন, বল। সে বাদ দে, এখন আর তোর এসব জেনে লাভ নেই। তুই আমাকে এটা বল, রূপ ছেলেটা ভালো? বললাম তো ভালোই। তুই যেমনটা ভেবেছিলিস তেমন? সবটা তো যেমন ভাবি সেরম হয় না, সব কল্পনা তো মেলে না মিনি। রূপের মতো ভালো। শোন না, দাদা ভাই থাকলেন না কেন রে? ইউনিভার্সিটিতে তো বলেছে চেষ্টা করবে তাড়াতাড়ি চলে আসার। এই জানিস ওদের কোর্টে ডেটটা দিয়ে দিয়েছে। আমি শুনছিলাম জেঠিমণি বলছিল বৌভাতের দিন রাত্রিবেলা। আর ডিভোর্সের পরে পরেই ময়ূরীদির সাথে বিয়েটা। মিনি, আমার আসতে পারি? কি ব্যাপার, সিস্টার টক্স মনে হচ্ছে? খুব সিক্রেট কোনো কথা হচ্ছিল নাকি দুজনের মধ্যে? দুজনের মুখ এত গম্ভীর কেন? কি কথা চলছে? কি ব্যাপার, আমি তোমাদের ডিস্টার্ব করলাম না তো? না না, ডিস্টার্ব কেন করব? আমাদের মধ্যে এই তোমার এত সাহস কি করে হয় বলো তো আমাকে ফোন করার? কোথা থেকে পেয়েছো এত সাহস? সাহস আসে নিজের ভেতর থেকে স্বর্ণীল বাবু। আমি কাল আপনাকে দেখে বুঝেছি কি মারাত্মক একটা ভুল ধারণার মধ্যে আপনি আছেন, যেটা একদিকে আপনাকে কষ্ট দিচ্ছে, অন্যদিকে মেঘকেও দিচ্ছে। মেঘের কষ্ট তো মনে হচ্ছে তোমার চোখে জলই ধরছে না। তা মেঘের চোখের জল মুছিয়ে দিচ্ছ তো? মুখকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছ তো? প্লিজ 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 শুনুন, আপনি আপনি এরকম কথা বলবেন না। আপনি নিজেকে অপমান করছেন, নিজের স্ত্রীকে অপমান করছেন। এই মেঘ আমার স্ত্রী নয়, আমার জীবনের সব থেকে বড় ভুল। স্বর্ণীল বাবু, আমি মেঘের বন্ধু মাত্র, তার থেকে বেশি কিছু না। আপনি আপনি যেমনটা সন্দেহ করছেন সেরকম কোনো সম্পর্ক আমাদের মধ্যে নেই, কেবল গানের জন্যই আমরা পরস্পরের সঙ্গে পরিচিত। লোক মিস্টার জিষ্ণু সেন, তোমার কাছ থেকে আমার কিচ্ছু জানার নেই। বন্ধুত্ব? তুমি বন্ধুত্ব দেখাচ্ছ আমাকে? তোমার কি মনে হয় আমি কালকে প্রথম দেখলাম তোমাকে আর তাই তুমি যা বলবে আমি তাই মেনে নেব? শোনো জিষ্ণু সেন, তোমাদের দুজনের গলাগলি করে ফুচকা খাওয়া সেটা শুধু আমি নয়, গোটা রাস্তার লোক দেখেছিল। জেগে উঠে তোমাদের গান শুনলে, দুজনের দিকে তাকানো দেখলে না, একটা ক্লাস 7-এর বাচ্চাও বলে দেবে তোমাদের মধ্যে বন্ধুত্বটা কেমন। গভীর সম্পর্ক না থাকলে কেউ কারোর দিকে ওইভাবে তাকাতে পারে না। প্লিজ প্লিজ শুনুন শুনুন, আপনি এভাবে অন্ধ হয়ে থাকবেন না, মেঘকে এভাবে সন্দেহ করবেন না, এতে কারো লাভ হবে না। মিথ্যাটাকে সত্যি ভেবে আপনি কষ্ট পান, আর সত্যিটাকে নিজের ভেতরে লুকিয়ে রেখে মেঘ কষ্ট পায়। ও আপনাকে ভালোবাসে স্বর্ণীল বাবু, পাগলের মতো ভালোবাসার, কেবল আপনাকেই ভালোবাসে, আর কেউ নেই ওর জগতে, কোনো পুরুষ নেই। ও যখন গান গায় তখন ওর কৃষ্ণ আপনাকেই দেখে, ওর সব গানের
সব প্রেমিক শুধু আপনি। এগুলো কি মেঘ তোমাকে বলেছে জিষ্ণুবাবু? মেঘ যে আমাকে পাগলের মতো ভালোবাসে সেটা কি মেঘ তোমাকে পাগলের মতো জড়িয়ে ধরে বলেছে? কেন আপনি বারবার এভাবে কথা বলছেন? প্লিজ এভাবে এভাবে কথা বলবেন না আপনি। দেখো জিষ্ণু, তোমাদের মতো ছেলেকে না আমার খুব ভালো করে চেনা আছে। লক্কা পায়রার মতো ঘুরে বেড়াবে, গান গাইবে আর পরের বুকে টার্গেট করবে। নিজেদের তো একটা। প্লিজ আপনি এভাবে কথা বলবেন না। আপনি কিন্তু ডিগনিটি হারাচ্ছেন। নিজের নামের উপর কিন্তু আপনি সুবিচার করছেন না। এই কিসের প্লিজ? হ্যাঁ কিসের প্লিজ? নেকানাকা হয়ে তুমি আমাকে বলতে এসছো যে আমি ভুল করছি, আমি ভুল বুঝছি মেঘকে। আর এদিকে বন্ধ করে গানের প্র্যাকটিসের নামে তুমি মেঘকে ফুসলে চলেছো। তুমি নিজের গরিবীর কথা বলে সিম্প্যাথি আদায় করছো। তুমি গান শুনিয়ে তাকে হাত করছো। কি শোনো, তোমার মতো মেরুদণ্ডহীন ছেলেদের না এক একটা ফোন করলাম, ফোন ধরলো না, তাই জন্যই আর কি, মানে এবার তো লেট হচ্ছে, বেরোতে হবে। সত্যি ছেলেটা না এই একটা বাজে স্বভাব। দরকারের সময় ওকে কিছুতেই ফোনে পাওয়া যাবে না। আর দেখো বোনটা এলো, আবার কবে আসবে তার নেই ঠিক। অন্তত তার সঙ্গে দেখা করার জন্য তো আসবি না, সেই লেট। জেঠিমণি, আমি তাহলে একটা ক্যাব বুক করে না 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 একদম না, তুমি বরঞ্চ বাড়িতে ফোন করে জানিয়ে দাও যে আজকে রাত্রে তুমি এখানেই থেকে যাবে। দিদিভাই কিন্তু একদম ঠিক কথা বলেছে ময়ূরী, বাড়িতে ফোন করে জানিয়ে দাও। আরে বাবা, আজকে আমাদের বাড়িতে নয় থাকলে কাল সকালবেলায় নীল যখন ইউনিভার্সিটি যাবে তোমায় ড্রপ করে দেবে। মা ঘুমিয়েছে সেইতে? হ্যাঁ, কিন্তু মাকে না ভীষণ ডিস্টার্ব লাগলো। আসলে মা ভেবেছিল গিনি থেকে যাবে, আর মিনিও ভীষণ ডিস্টার্ব। আচ্ছা, আমি তাহলে বাড়িতে একটা কল করে জানিয়ে দিই। আমারও কিরকম অদ্ভুত লাগছে। বিয়ের পর সবাই তো অষ্টমঙ্গলে দেশে বাড়িতে থাকে, এদেরই কেমন সব আজব নিয়ম কানুন। আর তুমি দেখবে যে বিয়ের পরে সব এই নিয়ম কানুনগুলো না গজিয়ে উঠলো কিরকম। এই শুরু হলো আমাদের নতুন বোদ্ধার কথা। হ্যাঁ রে, বিয়েটা হওয়ার আগে তাদের এইসব নিয়ম টিয়ম আমরা কি করে জানবো? আর এই দেশে তো কোনো দুটো ফ্যামিলির নিয়মকর্ম একরকম হয় না। এদের প্রতিপদে ভাই ফোটা, তো ওদের দ্বিতীয়ায়। এরা এই পাঁজি মানে, তো ওরা ওই পাঁজি। এই সব নিয়ে ভেবে লাভ আছে? আর তাছাড়া বিয়ে হয়ে যখন ওই বাড়িতে গেছে তখন শুরুতে তো ওদের নিয়মগুলো মেনে চলা দরকার, তাই না? ঠিক। আর আমার আনন্দ এটাতেই হচ্ছে যে গিনিটা আমাদের সুখে আছে। এই ছোট, তুই খেয়াল করেছিলি গিনির গায়ের গয়নাগুলো একেবারে নতুন সব কটা। মানে ওরা বিয়েতে যা দেবার তা তো দিয়েছে, এইগুলো সব তার বাইরে কিন্তু। দেখেছি দিদিভাই, আমি ওকে জিজ্ঞেসও করলাম, বললো ওর শাশুড়ি দিয়েছে। বোঝো, একমাত্র ছেলের বউ একেবারে তুলোয় মুড়িয়ে রাখছে। আর রূপ ছেলেটারও কিন্তু কোনো জবাব নেই, একেবারে জমিয়ে রাখা ছেলে। কি সুন্দর কথাবার্তা বলতো, কি সুন্দর ব্যবহার সকলের সঙ্গে। আমার সঙ্গেও যেমন কথা বলছে, দুয়ের সঙ্গেও তেমন কথা বলছে। আজকে তো আবার দেখলাম মায়ের সঙ্গেও কি সুন্দর মিষ্টি করে কথা বলছে। আর আমাদের বাড়ির ছেলেগুলোকে দেখ, সব কটা কথা বললে যেন খিচিয়ে ওঠে। লোক যদি বাড়িতে আসে তাহলে মুখে কথা নেই তাদের। এই যে লালবাবু, রূপের কাছ থেকে কিছু শেখো, অন্তত সকলের সঙ্গে কিরকম মিলেমিশে সুন্দর করে চলতে হয় সেটুকু শেখো। গিনি কবে কলেজ যাবে সেটা জিজ্ঞেস করেছো, নাকি এই কথাটা জিজ্ঞেস করতেই ভুলে গেছো? ও বাড়ি থেকে মুখ খোলনি তো? আমি মুখ খুললে এতক্ষণে তুমি হাজতে থাকতে। এই তো নিন, ধরুন ধরুন ধরুন, আপনার সোনার জল করা গয়না সব ধরুন, আপনি ধরুন। আপনার না কপাল ভালো, আমার মা জেঠিমণিরা গয়না খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। নইলে অন্য বাড়িতে যেরকম দেখা হয় সেরকম যদি দেখতো তাহলে কিন্তু আপনাদের এসব বদমাইশি ধরা পড়ে যেত আজকে। গিনি, আমার মা বদমাইশি করছে? এই তো আবার হাত খুলে গেছে। বাবা, গিনি বাপের বাড়ি থেকে ফিরে এসে বড্ড বেশি কথা বলছো মনে হচ্ছে। বলছি, কি করবেন? মেরে তো ফেলতে পারবেন না, ব্ল্যাকমেল করবেন তো সেটাই করুন। আর দয়া করে আপনার গুণধর ছেলেকে বলুন মিনির পিছনে ছুকছুক না করতে। মিনি কিন্তু সন্দেহ করছে।
সন্দেহ করছে এখানে কিছু গন্ডগোল হচ্ছে। তোমার বোনের মন থেকে সন্দেহ দূর করার দায়িত্ব তোমারই। কিন্তু আমার মাথায় একটা আইডিয়া এসেছে, বুঝলে? ভাবছি তোমার এই স্নানের ভিডিওটা তোমার বোনকে মানে মিনিকে দেখিয়ে আর মুখটা বন্ধ করে একটু এনজয় করে নি। তোমার বোন কিন্তু আমার মনে ধরেছে কি, ভেরি ভেরি হট। না, তুমি এই কথাটা কি করে বলছো বাপি? দেখো, জিষ্ণু যা করেছে তারপরেও ওকে আমি আর কি করে বন্ধু বলবো? ওকে আর কি করে বিশ্বাস করবো? কারণ আমি তো জিষ্ণুর জায়গায় নিজেকে বসিয়েছি, তাই বুঝতে পারছি। কিন্তু তুই তোর নিজের জায়গা থেকে জিষ্ণুকে দেখছিস। আচ্ছা, বন্ধু কি কখনো বন্ধুর আড়ালে গিয়ে তার ব্যাপারে কথা বলে? তাহলে তো সেই বন্ধুর বিশ্বাস ভাঙাই হয়। বিশ্বাস ভাঙার কি আছে? তুইও তো করেছিস, করিসনি? রেশমি সম্পর্কে আমার সঙ্গে আলোচনা করিসনি? বলিসনি জিষ্ণুর টাকা পয়সার অবস্থা কোথায় ভালো নয়, ওর প্রোগ্রামগুলো পেলে, অনুষ্ঠানগুলো পেলে ভালো হতো? করেছিস তো। ও যদি ঘুরিয়ে তোকে প্রশ্ন করে যে আমার অবস্থা সম্পর্কে তুমি তোমার বাবার সঙ্গে কেন কথা বলতে গেছো, বলতে পারে তো? মানে তুমি কি বলতে চাইছো যে সেটা আর জিষ্ণু আজ যেটা করলো সেটা এক হলো? বুঝেছি আমি, তুমিও সবটা হালকা করে দিতে চাইছো। না রে, হালকা করতে চাইছি না। তুই বিষয়টাকে বড্ড কঠিন করে ভাবছিস, বড্ড ভারী করে তুলছিস। তুই একটা কাজ কর, তুই জিষ্ণুর জায়গায় নিজেকে বসিয়ে জিষ্ণুর বিচার কর। যদি আজকে তোর কারণে জিষ্ণুর স্ত্রী বা জিষ্ণুর কোনো ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বুঝাবুঝি হতো, দূরত্ব তৈরি হতো, তখন তুই কি করতিস? তুই তো তার কাছে গিয়ে তাকে বোঝাবার চেষ্টা করতিস যে এইটা ভুল ধারণা, তোর সঙ্গে জিষ্ণুর অন্য কোনো রকম সম্পর্ক নেই, শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক। জিষ্ণু তো তাই করেছে। এটাই তো সব থেকে বড় বন্ধুত্বের কাজ, তাই না? দেখ, আমার মনে হয় ছেলেটার সঙ্গে তুই আজকে যা করেছিস সেটা ঠিক করিসনি। যতটা রেগে তুই বাড়ি ফিরেছিস, সেই সমস্ত রাগটা ওই ছেলেটার ওপর তুই উগড়ে দিয়েছিস। আমার সত্যি সত্যি ছেলেটার জন্য না মায়া হচ্ছে। তোর ভালো করতে চেয়ে ও তোর কাছে অপরাধী হয়ে গেল। আমি আর গুরুজির কাছে যাব না। বাহ, সেটা কার কোন সমস্যার সমাধান করবে বলতে পারিস? সে আমি জানি না, কিন্তু আমি আর জিষ্ণুর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে চাই না, ব্যাস। কারণ? কেন আবার? আমার মনে হয়েছে জিষ্ণু আমাকে নিয়ে অনধিকার চর্চা করেছে, ব্যাস তাই। এটা কিন্তু তোর অযৌক্তিক কথা। এই কথার কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ অবুঝের মতো কথা বলছিস। দেখ, ভুল করলাম, কিছু না বলে কি ভুল করলাম? মিনির সন্দেহ কিন্তু যায়নি। কি হতো যদি ওখানে বলে দিতাম সবকিছু সবাইকে? যদি বলে দিতাম রূপ কিভাবে আমাকে ব্ল্যাকমেল করছে, আমাকে বন্দি করে রেখেছে, তাহলে রূপ হয়তো কিছু করার আগেই ওকে জেলে পুরে দেওয়া যেত। ভগবান, কেন এই কথাগুলো ওখানে ভাবলাম না? জেঠুমনি ওদের তো অনেক কন্ট্যাক্ট। রূপ কি করতে পারত? একবার যদি আমি ওর হাত ছাড়িয়ে বেরিয়ে যেতে পারতাম। কি এটা তো আমার, এটা তো মায়ের দেওয়া হাটটা।
এটাই মেয়েটার গলায় কেন? আজকে তুমি এতদিন পর এলে, আর আজকে আমি ভালো করে দেখতে পাচ্ছি না কিছু। সবকিছু কেমন ঝাপসা লাগছে আমার চোখে। কি হলো আমার চোখে বলো তো? আমি যে তোমাকে দেখতে চাই, আমার অনেক কথা আছে, অনেক অনেক কথা। তুই আমার কথাগুলো শুনবে? বলো না নীল, তোমার যা বলার আছে আমাকে বলো। আমি তো তোমার কথা শুনবো বলেই এতদিন অপেক্ষায় ছিলাম। তুমি তো এমন করে কোনোদিন আমার সঙ্গে কথা বলোনি নীল। তুমি সবসময় আমাকে দূরে করে দিয়েছো, কখনো কাছেই আসতে দাওনি। বলো না তুমি কি বলতে চাও, বলো। আমি এগুলো শোনার অপেক্ষায় তো ছিলাম। বলো না, বলো নীল, তোমার যা ইচ্ছা তাই বলো। বলো নীল, প্লিজ বলো। আমি তো তোমার মুখে শুনতে চাই যা তুমি আমাকে কোনোদিনও বলো। মেঘ আর জিষ্ণুকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। এত সাহস ওদের! আমাদের ছেলেটাকে কিভাবে ফাঁসিয়েছে বলো? আমি নীলকে কত কিছু বলে গেলাম। আজকে ময়ূরী যদি সত্যি কথাটা না বলতো তাহলে তো আমি সত্যিটা জানতেও পারতাম না। আর আমাদের ছেলেটাও হয়েছে তেমন। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সেটাকে এখনো লুকিয়ে যাচ্ছে। ও এখনো কিন্তু মেঘকে বাঁচিয়ে চলেছে। আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে বাড়ির মধ্যে। কি জবাব দেবে তুমি ময়ূরীর বাবা মায়ের কাছে? কি জবাব দেবার প্রশ্নটা আসছে কোথা থেকে? আসছে না। দেখো মীনাক্ষী, এখনো নীল আর মেঘের ডিভোর্সটা হয়নি। এখনো লিগালি ওরা স্বামী স্ত্রী। আমাদের এক্ষুনি নীল আর ময়ূরীকে নিয়ে কিছু ভাবা উচিত নয়। ময়ূরীকে আজ রাতে এখানে থাকতে বলাটাও ঠিক হয়নি। তুমি চুপ করো তো। ওরা সব এখনকার ছেলে মেয়ে। বোকার মতন অন্তত ময়ূরী কিছু ঘটাবে না। ও ঠিক পারবে নীলকে সামনে নিতে। ময়ূরী নীলকে ভালোবাসে, আর নীলের কোনো ক্ষতিও মোটেই হতে দেবে না। আর নীল সেটা জানে খুব ভালো করে। তাই জন্য নীল ময়ূরীকে জীবনে চায়। বাহ, তাহলে নীলের মতো ময়ূরীকে তুমি কিন্তু ব্যবহারই করছো। তার মানে? কেন? মানেটা তুমি জানো না? নীল কি আদৌ ময়ূরীকে ভালোবাসে? বাসে না। ও স্রেফ মেঘকে দেখানোর জন্য ময়ূরীকে ব্যবহার করছে। নীল যদি সত্যি সত্যি ময়ূরীকে ভালোবাসতো তাহলে আজ নীলের এই অবস্থা হতো না। কি অবস্থার কথা বলছো তুমি? তুমি আজকের অবস্থাটার কথা বলছো? ময়ূরী তো বললোই ও আজকে কেন এরকম করেছে। এই কথাটা যদি তুমি আরো কয়েক মাস আগে বলতে হয়তো আমি তোমার কথাটা মেনে নিতে পারতাম। কিন্তু এই কয়েক মাসে সমস্ত কিছু বদলে গেছে। নীল আর ময়ূরী ওরা কাছাকাছি এসেছে, and he loves her. তুমি দেখোনি দুজনকে গিনির বিয়ের সময় একসাথে? তুমি দেখোনি নীলের বারবার ময়ূরীকে ডেকে নিয়ে এদিকে ওদিকে যাওয়া? হ্যাঁ, হয়তো মেঘকে এখনো তেমন পুরোপুরি ভুলতে পারেনি, আর সেটা তো কোয়াইট ন্যাচারাল। কিন্তু তা বলে যে ও ময়ূরীকে ভালোবাসে না তা কিন্তু না। দেখো ছেলেটার জীবনে একটার পর একটা কিন্তু ঝড় চলেছে,
যা ওকে একেবারে দুমড়ে মুচড়ে ঘুরিয়ে দিয়েছে। ময়ূরীর হাত ধরে ছেলেটা এখন সব গুছিয়ে নিতে চাইছে। আর তাতে ভুলটা কোথায়? হ্যাঁ, অতীত ওকে মাঝে মাঝে ট্রিগার করে বটে, কিন্তু এখনো বর্তমানেই ফোকাস করতে চাইছে। আর তাতে সমস্যাটা কোথায় বলো? তুমি কি দেখছো কি বুঝছো সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে সবটা স্পষ্ট। তোমার মতন আমিও তো দেখছি অনেক কিছু। হ্যাঁ ইন্দিরা, হ্যাঁ আমি ময়ূরী বলছি। কেমন আছো? আমি খুব ভালো আছি। হ্যাঁ আচ্ছা, একটা দরকার ছিল তোমার সঙ্গে। তুমি কি এখনো বলি টলি টেল মিডিয়া কোম্পানির সঙ্গে আছো? ও নাইস নাইস নাইস। হ্যাঁ না, আমি আসলে ফোনে বলতে পারবো না, দেখা করেই বলতে হবে। ধরে নাও একটা স্কুপ দেব। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হও না, মানে আগে দেখা হোক, তারপর আমি তোমাকে সবকিছু জানাচ্ছি। না আমি ফ্রি আছি, তুমি তোমার ব্যস্ততা কিরম আছে একটু জানাও, আমি তাহলে সেভাবে। ওকে ওকে ঠিক আছে, তাহলে জানিও। হ্যাঁ থ্যাংক ইউ, রাখছি। মেঘ, তোর নামটা নীলের জীবন থেকে আমি পাকাপাকি ভাবে মুছে দেব। তোর নামে এমন রটনা রটবে যাতে নীল তোকে আরো ঘৃণা করে, আরো। আমি চাই না মেঘ কোনোভাবে আমার জন্য কষ্ট পাক। আর তাই পালিয়ে যাবে, তাই তো? মেঘ, এই তো মেঘ এসে গেছে। বসো বসো বসো। আমি ভাবলাম তুমি বুঝি আজ আর এলেই না। আমি তো আশঙ্কা করছিলাম তুমি বোধহয় আমাকে শুদ্ধ গানই পরিত্যাগ করলে, কারণ এই শাখামৃগ এমন হুফাপ শুরু করে দিয়েছিল। গুরুজি, আসলে আমি বাইরে থেকে আপনাদের কিছু কথা শুনে ফেলেছি। সর্বনাশ, তাহলে তো এবার আমার বিপদ বাড়ল। মেঘ, আমি আগে থেকেই আমার সব অপরাধ স্বীকার করে নিচ্ছি। গুরুজি, আমার কিন্তু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। বেশ, বলো। দেখুন, জিষ্ণু না হয় ছেলে মানুষ, কিন্তু আপনি তো সবটা বুঝতে পারছেন। আপনি তাও কেন জিষ্ণুকে এরকম করার অনুমতিটা দিলেন? দেখুন, আমি বুঝতে পারছি জিষ্ণু যা করেছে সবটা আপনার সঙ্গে কথা বলেই করেছে। আপনি তাও কেন ওকে বারণ করলেন না? আমি মানা করলে যে ওর মধ্যে ওই গিল্ট ফিলিংসটা যেত না। মেঘ, মেঘ আমি খুব স্বার্থপর, ভয়ানক রকমের স্বার্থপর। এই জিষ্ণুকে আমি নিজের হাতে একটু একটু করে গড়ে তুলেছি, যেভাবে কাঁচামাটির তাল থেকে একটু একটু করে বিগ্রহ করে তোলা হয়, সেইভাবে। সেই জিষ্ণু গানে মন দিতে পারছে না। ভয়ঙ্কর শারীরিক যন্ত্রণাতেও যার গলা এতটুকু কাঁপেনি, পা ভেঙে ফোলা পা নিয়েও গান শিখতে এসছে। পা এতটাই ফুলে গেছে যে প্লাস্টার পর্যন্ত করা যায়নি। ওই রকম যন্ত্রণার সত্ত্বেও ওর এতটুকু সরচ্যুতি হয়নি। সেই জিষ্ণু সুর ভুল করছে। ও ভুলে যাচ্ছে সে বেহাগের আরোহণে রে আর ধা লাগে না। তা আমাকে তো তখন জিজ্ঞেস করতেই হয়েছে যে কি হয়েছে। তা জিজ্ঞেস করে বুঝলাম যে ঘটেছে অনেক কিছু, যার কেন্দ্রে ও ছিল। আর তার জন্য অপরাধ বোধে একেবারে জর্জরিত হয়ে আছে। আমার মনে হলো যে এই অপরাধ বোধ থেকে মুক্ত না হলে আমি তো আমার এই শাখা মৃগটিকে আর খুঁজে পাবো না। তাই ওকে বলেছিলাম যে ও যদি তোমার স্বামীকে ফোন করে ভুল বুঝাবুঝি মিটিয়ে নিলে ওর
ওই বিবেক দংশন থেকে মুক্তি পায় তাহলে তাই করুক। আমি এখন উঠছি গুরুজি, পরে আসবো। কেন উঠছো? বসো। আন্টি, গিনি বাড়িতে আছে তো? হ্যাঁ, বাড়ির বউ বাড়ি থাকবে না তো কোথায় থাকবে? না, ভাবছিলাম যদি কোথাও বেরিয়েছে গেছে আর কি। আন্টি, আমরা আপনাকে ডিস্টার্ব করব না, আপনি যা করছিলেন করুন, আমরা গিনির ঘরে গিয়ে ওর সাথে দেখা করে নিই। না, তোমরা এখানেই বসো। আসলে তোমরা বসো, আমি গিনিকে ডেকে দিচ্ছি। না, আমরা আসলে ওকে একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম। ও যেহেতু এখানে নেই এখন, তো আমরা তাই ভাবলাম ওর ঘরে চলে যাই। আসলে কি জানো তো, আমাদের বাড়িতে বাইরের লোকেদের একেবারে ভেতর অবধি যাওয়াটা রূপের বাবা খুব একটা পছন্দ করে না। তোমরা কিছু মনে করো না। অ্যাকচুয়ালি উনি এখানে নেই বলে ওনার নিয়ম কানুনগুলো মানবো না, এটা তো হয় না, সেই জন্য আর কি। না না, ঠিক আছে আন্টি, আমরা এখানেই বসছি। তো তোমরা হঠাৎ এলে, মীনাক্ষী দি, সেজুতি, ওরা জানে যে তোমরা এখানে এসেছো? না না, বললাম না যে আমরা হঠাৎ করে এসে পড়েছি, এই দিক দিয়ে যাচ্ছিলাম। আসলে কি বলুন তো, আমি, মিনি, গিনি, আমরা তিনজন সবসময় একসঙ্গেই থাকতাম। হঠাৎ করে গিনিটার বিয়ে হয়ে গেল, তাই আমি আর মিনি ওকে খুব মিস করছিলাম আর কি। তবে তোমরা যে এখানে এসেছো, বাড়িতে গিয়ে বাবা মার কাছে জানিও না কিন্তু। কি বলতো, আমরা তোমাদের কেউ হয়ে বলতো কুটুম, আর কুটুম বাড়িতে আগের থেকে খবর না দিয়ে আসাটা না একটু অশোভনীয়। সরি আন্টি, আসলে আমাদের বাড়িতে তো এরকম কোনো নিয়ম নেই, তাই। আর সত্যি বলতে আপনাকে দেখেও মনে হয় না যে আপনি সব পুরনো নিয়ম কানুন এত মানেন। হ্যাঁ, না না, আমাকে দেখে যাই মনে হোক না কেন, আমি কিন্তু এসব ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। আর শুধু আমি নই, রূপের বাবাও কিন্তু ভীষণ স্ট্রিক্ট। দেখেছো, কোনো মানে হলো? তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে গল্প করছি, আর তোমরা কি নেবে সেটাই তো জিজ্ঞাসা করা হলো না। বলো তোমরা কি নিতে চাও? চা, কফি? না না আন্টি, আমরা কিছু খাবো না, কিছু লাগবে না, আমরা শুধু গিনির সঙ্গে দেখা করব। তোমাদের কোনো দরকারি কথা আছে নাকি? না না, এমনি। সুমিত্রা, এদেরকে চেনো? তোমার বৌদির ছোটদা আর ছোট বোন। সুমিত্রা, ওদের জন্য শরবত আনো, আর বৌদিকে গিয়ে বলো যে ওরা এসেছে। না না, শরবত টরবত কিছু লাগবে না, আমরা এক্ষুনি ঠান্ডা খেয়ে এসেছি। ঠিক আছে, তাহলে বৌদিকে গিয়ে বলো এখানে আসতে। তবে হ্যাঁ শোনো, বৌদিকে গিয়ে বলবে না কিন্তু যে ওরা এসেছে। বৌদিকে বলো বাইরের লোক এসেছে, একটু যেন সেজে গুজে আসে। যা। গিনি, কেমন আছো? ভালো আছি, তুমি এখানে? গিনি, রূপ কোথায়? রূপ কোথায় সেটা জেনে তুমি কি করবে? ওর সঙ্গে তোমার কি দরকার আছে মেঘ? না, আমার দরকার তো বলিনি, আমার মনে হলো তুমি খুঁজছো তাই বললাম। না না, আমি কেন রূপকে খুঁজবো? রূপ বাড়িতে গেছে, এই গাড়িটা আসলে খারাপ হয়ে গেছে, তো ও অন্য একটা গাড়ি নিয়ে আসতে গেছে। আমি গাড়িতে গিয়ে বসছি, বাইরে খুব গরম লাগছে। গিনি এত ভয় পাচ্ছে কেন? আগের দিনও কেমন যেন গিনি কুকড়ে ছিল। কি করেছে রূপ যে গিনি রূপকে এত ভয় পাচ্ছে? গিনি তো ভীতু না, তাহলে কেন? কি হতে পারে? আচ্ছা, রূপ ওর ওপর খুব টর্চার করছে না তো? গিনি, বলছি আগের দিন তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমি না তোমায় অনেকবার ফোন করেছিলাম, তোমার ফোনটা বারবার আউট অফ রিচ বলছে। তোমার কি প্রয়োজন আমাকে ফোন করার, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার সঙ্গে তো আমার কোনো কথা থাকতে পারে না মেঘ। তুমি প্লিজ যাও না, আমার ভালো লাগছে না। না, আর কথা বাড়াবার দরকার নেই। ও যখন ভয় পাচ্ছে, ভয় পাওয়ার কারণ আছে নিশ্চয়ই। শুধু শুধু আমি কথা বাড়িয়ে ওকে অস্বস্তিতে ফেলবো না। গিনি, আমি আসছি, ভালো থেকো আর প্লিজ সাবধানে থেকো। মেঘ,
বলো। দাদা ভাই কিন্তু তোমায় খুব ভালোবাসে। আমি 8 তারিখের কথা জানি, তাও বললাম। কি বললে? কি ব্যাপার? কি কথা হচ্ছিল দুজনের মধ্যে? কি হলো দুজনেই চুপ? কি এমন কথা হচ্ছিল যে আমি আসতেই চুপ হয়ে গেল? ও, কোনো গোপন কথা বুঝি, যা আমার সামনে বলা যাবে না? কি গোপন কথা? কি আবার কথা হবে? দুটো পরিচিত মানুষের রাস্তায় দেখা হলে যা কথা হয় সেটাই বলছিলাম। কুশল বিনিময় করছিলাম। আমার স্ত্রীর সঙ্গে তোমার যে কুশল বিনিময় সম্পর্ক আছে সেটা তো আমি জানতাম না। আমি তো জানতাম গিনি তোমাকে পছন্দই করে না। আসি। পালিয়ে যাচ্ছ? পালাবো কেন? ওকে শুধু জিজ্ঞেস করছিলাম যে ও কেমন আছে। ও, তোমার আপত্তি থাকলে আমি আর করবো না রূপ। তাও কি বললো কেমন আছে? বললো তো ভালোই আছে। তাই নাকি? ভালো আছে বললো? কেন, অন্য কিছু বলার কথা? মেঘ, আমি চাই না তোমার মতো মেয়ের সঙ্গে আমার স্ত্রী কথা বলবে। আন্ডারস্টুড? কাজে ভবিষ্যতে আগ বাড়িয়ে আমার স্ত্রীর সাথে কথা বলতে এসো। নেবে এসো কিনা? চলো। আসছি গিনি। দেখো, আমি তো পুরনো কথাগুলো মনে রাখিনি, তাও যদি আমি কথা বললে তোমাদের আপত্তি থাকে আমি আর বলবো না। এনিওয়ে, আসছি। এই বেরো বেরো। গিনি, মেয়ে কি বলছিল? সত্যি কথা বলবে। ও যেটা বললো সেটাই বলছিল, জিজ্ঞেস করছিল আমি কেমন আছি। ওয়াও, তা তুমি কেমন আছো ওর কিসের ইন্টারেস্ট? সেটা আমি কি করে জানবো? তোমার পুরনো সম্পর্ক বলেই হয়তো। গিনি, আমার সিক্স সেন্স কেন বলছে কোথাও একটা গন্ডগোল আছে। বড় রকমের কোনো একটা গন্ডগোল হচ্ছে, আমি জানি। আমার সঙ্গে বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই, সেটা আশা করি বুঝতে পারছো তুমি, তাই তো? এখন কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলবো আমরা? গাড়িটা কি এসেছে? যাওয়াটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, ওই গাড়িটা ওই গলিতে আছে, চলো। কি বললো গিনি মেঘকে? না না না, এই মেঘ মোটেই সুবিধা না, কিছু আজ করলেই মুশকিল। মিনি, কেউ কিচ্ছু করতে পারবে না আমার সাথে নীলের বিয়েটা এবার হবে। নীল, তুমি যত খুশি মেঘের জন্য কেঁদে যাও, মনে মনে ওকেই প্রেম নিবেদন করে যাও, বিয়ে তোমায় আমাকেই করতে হবে। আমার এই মোবাইলে এখন তোমাকে আর মেঘকে দুজনকেই জব্দ করে দেওয়ার সব রসদ আছে। শোনো, I love you. I really love you. নীল, তুমি তোমার ঘরের বিছানায় আমাকে জড়িয়ে ধরেছিলে, আর কত কাছে এসেছিলে তুমি। আর মেঘ, মেঘ কি মিষ্টি করে তুই জিষ্ণুকে কেক খাওয়াচ্ছিলি। তোদের এই ভিডিও সবগুলো যত্ন করে রেখে দিয়েছি আমি, যখন প্রয়োজন হবে তখন আমি এক এক করে এই বোমাগুলো ফাটাবো। মেঘ, এই বইটা না। মেঘ, হ্যাঁ কি হয়েছে? বাইরের দিকে তাকিয়ে কি দেখছিস? ও কিছু নেই। কিছু তো বটে, কি বল না।
মনে হয় গিনি খুব একটা ভালো নেই বাপি। ওই রূপ ছেলেটা না ওর ওপর বোধহয় টর্চার করছে। সে কি? হ্যাঁ, আজ গিনির সঙ্গে দেখা হয়েছিল, এর আগেও একদিন হয়েছিল। গিনির পুরো পার্সোনালিটি কেমন চেঞ্জ হয়ে গেছে। বিয়ে হওয়ার পর থেকে গিনি একদিনের জন্য আমাকে নীলের বউ হিসেবে মেনে নিতে পারেনি। আর আজ আমাকে কি বললো জানো? বলছে, মেঘ, দাদা ভাই না তোমায় খুব ভালোবাসে। হঠাৎ কেন আমি না না ধুর, আমি বোধহয় বেশি ভাবছি, বুঝলে? এরকম কিছু হয়নি বলো গিনির সঙ্গে। গিনি স্ট্রং একটা মেয়ে, ওর ওপর কেউ কেন টর্চার করবে? আমি বেশি ভাবছি। আমি বরং একবার গিনির বাড়ি গিয়ে সরাসরি ওর সঙ্গে কথা বলে নেব। সেটা দেখা যাবে। এখন যেটা করণীয় তোমার সেটা করো। কালকে প্রথম রেকর্ডিং, কালকে রেকর্ডিং এর উপর অনেক কিছু কিন্তু নির্ভর করছে। এখন অহেতুক দুশ্চিন্তা করো না। আর ওর বাড়িতে যাবার হলে একা যাবে না, আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে, কালকের দিনটা যাক, তারপরেই আমি একবার যাব। এখন শুয়ে পড়, আর এই বইটা পড়ে দেখিস, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট বাপি। কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে না তো? যদি এর মধ্যে গিনির কোনো ক্ষতি করে দেয় তখন তখন কি হবে? আমি কি তখন সেই ক্ষতিপূরণের সময়টা পাবো? বুঝতে পারছি না। ম্যাডাম, আমার কোনো দোষ নেই ম্যাডাম, আমি ফোনটা দিতে চাইনি, জোর করে বৌদিমণি আমার কাছ থেকে নিয়ে নিল। আমি মানা করলাম কিন্তু আমার কথা কিছু শুনলো না ম্যাডাম। আমার কোনো দোষ নেই ম্যাডাম, আমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করে দিন, আমার কোনো দোষ নেই, আপনি আমাকে ভুল বুঝবেন না ম্যাডাম। তোমার বাড়িতে ফোন করার দরকার ছিল, সুমিত্রার ফোন থেকে কেন তুমি ফোন করতে চাইছিলে? আমরা তো আছি, আমাদের ফোন থেকে করতেই পারতে, আমাদের বললেই পারতে। রূপ ঘুমোচ্ছে আর তুমি হয়তো ভেবেছিলে আমিও ঘুমোচ্ছি, তাই না? বাড়িতে ফোন করবে তো? না, আমার ফোন থেকে ফোন করো, ধরো। কি হলো, ধরো। আর এখন ঘরে চলো তো, ওখান থেকে বাড়িতে যত ইচ্ছে ফোন করো। এসো এসো। এত রাত্রে তুমি কাকে ফোন করছিলে? মাকে। মাকে? এত রাত্রে মাকে কি বলার জন্য ফোন করছিলে শুনি? কিছু না, আমার মায়ের জন্য একটু মন কেমন করছিল। ও তাই? তোমার মায়ের জন্য এত মন খারাপ করলো যে মাঝরাতে বরের বিছানা ছেড়ে কাজের লোকের ফোন নিয়ে টানটানি করতে শুরু করে দিয়েছ। সত্যি কথা বলো গিনি, তুমি কি তোমার মাকে ফোন করছিলে নাকি ওই মেঘকে ফোন করছিলে? মেঘকে কেন ফোন করব? একদম ন্যাকা সাজবে না। রূপা আমাকে সমস্ত কথা বলেছে, আমি সবটা জানি। তুমি মেঘের সঙ্গে আজকে রাস্তায় কথা বলছিলে না? ওই মেঘ, ওই মেয়েটা আমার ছেলেকে অপমান করেছে, আর ওই মেয়েটাই তো আমার ছেলের এগেইনস্টে তোমাদের কান ভাঙানোর চেষ্টা করেছিল না? ননসেন্স। থামো। যেমন কাগজ তা তেমনি খবর। ছি, কি রুচি। ভাবি, তুমি খবরের কাগজকে দোষ দিচ্ছ কেন? সব খবরের কাগজের এন্টারটেইনমেন্ট পেজেই এরকম গসিপ থাকে, খবর থাকে। ও
অন্যের ব্যাপারে খবর বেরোলে তখন কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। নিজের বাড়ির সত্যি কথাগুলো এরকম এক্সপোজ হয়ে গেলে তখনই অসুবিধে। সত্যি মানে এর মধ্যে তুমি সত্যি খুঁজে পাচ্ছ? আমি জানতাম এই মেঘের কল্যাণে না এই পাড়ায় আমাদেরকে, এই পরিবারকে এক ঘরে হতে হবে। ছি 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 ছি। যেদিন ওই জিষ্ণু বলে ছেলেটাকে আমি প্রথম দেখি না, সেদিন থেকে জানতাম যে মেঘের ওপর ওর নজর আছে। ওকে আমি একদম পছন্দ করি না সেদিন। আর দেখো আজকে আমার কথা খুলে গেল। মা, তুমি শুধু জিষ্ণুকে দোষ দিচ্ছ কেন? তালি তো আর এক হাতে বাজে না। নিশ্চয়ই মেঘ জিষ্ণুকে প্রশ্রয় দিয়েছে, তাই জন্যই জিষ্ণু এতটা এগোতে পেরেছে। মধুমিতা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এতটা জাজমেন্টাল হচ্ছ কি করে? কোন খবরের কাগজে কি লিখেছে সেটা নিয়ে তো এত মাথা ব্যথা করার দরকার নেই। এই শোনো, তুমি সবকিছু এত সহজে মেনে নিচ্ছ কি করে বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি। চেনাশোনা মহলে, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী যখন জিজ্ঞেস করবে তখন কি উত্তর দেবো? হ্যাঁ, তারা তো খবরের কাগজে এই নিউজটা পড়বে, তখন মেঘের সম্বন্ধে, আমাদের পরিবার সম্বন্ধে তাদের মনে কি ধারণা জাগবে? তুমি তো বাড়ি থাকো না, তোমার উত্তর দেওয়ার কিছু নেই। উত্তর তো আমাকে দিতে হবে। তারা যখন এই প্রশ্নগুলো করবে আমি কি জবাব দেব? বুঝতে পারছি না জবাব দেওয়ার প্রশ্নটা আসছে কোত্থেকে, আর কেনই বা জবাব দেব? একজন রিপোর্টার তার চাকরি বজায় রাখতে কতগুলো কথা লিখেছে, সে কিছু নোংরা কথা লিখেছে, তার জন্য আমাদের জবাবদিহি কেন করতে হবে সেটা তো বুঝতে পারছি না। শোনো, তোমার মতো না ভাবের জগতে আমি বাস করি না। আমি একটা সুস্থ স্বাভাবিক সমাজে বাস করি। হ্যাঁ, তুমি জানো বাজারে গেলে না লোকে আমাকে প্রশ্ন করে যে আপনার ছোট মেয়ের তো বিয়ে হয়ে গেছিল, তাকে সবসময় আপনাদের বাড়িতে দেখা যায় কেন, জিজ্ঞেস করে। হ্যাঁ, আর শোনো, তোমার মাসি পিসিরাও না আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে মেঘের ব্যাপারটা কি, নীলের সঙ্গে কি চলছে, সবকিছু ঠিকঠাক আছে তো, জিজ্ঞেস করে। হ্যাঁ, কি মুশকিল, এই প্রশ্নগুলো তোমাকে এত ভাবাচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না। তো ঢাক ঢাক গুড় গুড় করার কিছু নেই, পরিষ্কার বলে দিলেই হলো যে নীল আর মেঘের ডিভোর্সটা হয়ে যাচ্ছে, তো অসুবিধার কি রয়েছে? আজ নয় কাল সত্যিটা তো সকলেই জানবে। বাজারে যারা তোমাকে প্রশ্ন করে তাকে পরিষ্কার বলে দেবে যে মেঘ আর নীলের ডিভোর্স হয়ে যাচ্ছে, আর তারপরে আমাদের বড় মেয়ের সঙ্গে নীলের বিয়ে হয়। আর এই দুটো খবর একসঙ্গে বলবে, তাহলে কি চলছে বা কি চলে আসছে। কি করতে এসেছো তুমি? কি করতে এসেছো? কেন এসেছো? হ্যাঁ, মজা দেখতে এসেছো? মজা? আমাদের নাক কান কেটে হয়নি, এখন মজা দেখতে এসেছো? কোন সাহসে এসেছো? এত কিছু কাণ্ড ঘটানোর পর আমার বাড়িতে আসার সাহস হয় কি করে তোমার? মধুমিতা, ওকে বসতে দাও। জিষ্ণু, বসো। এই, তুমি তো দেখছি ডেঞ্জারাস টাইপের ছেলে। বাইরে এরকম ভালো মানুষের মুখোশ পরে থাকো, আর ভেতর ভেতর তোমার এত। মা, দেখছো দেখছো ওকে? দেখে মনে হচ্ছে না কিরকম ভাজা মাছ উল্টে খেতে জানে না? তো ভেতর ভেতর তো বিষ। ও তো একটা সাপ, কালকে উঠে বটে। আমার বোনটা বোকা সরল, তাই জন্য ওর মাথা খাচ্ছে, বুঝলে তো? জিষ্ণু, তুমি আমার বোনের বিশ্বাসের সুযোগ নিয়ে ওর সঙ্গে এটা করতে পারলে? আমি কিছু করিনি, বিশ্বাস করুন। মেঘের সাথে আমার কোনোদিনই এরকম কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা নেই বলেই তো তুমি ফায়দাটা তুলতে পারছো, তাই না? তাই আমার বোন যখন বিশ্বাস করে তোমার বাড়ি গেল, তারপর সেখানে গিয়ে তোমার জন্মদিন পালন করলো, আর তুমি ছি 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 লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করে সেগুলো সব এদিক ওদিক ছড়িয়ে দিলে। ছি, লজ্জা করে না তোমার? এই জিষ্ণু, আমাকে একটা কথা বলো তো, তুমি তোমার আর আমার বোনের ইন্টিমেট মোমেন্টের ছবিগুলো আবার কাগজে দিয়ে দাওনি তো? এইসব আপনি কি বলছেন? বিশ্বাস করুন, আমি কোনো ছবি কোনো জায়গায় দিইনি। আর খবরের কাগজে তো আমি কাউকে চিনি না, আর কেনই বা আমি তাদের ছবি দিতে যাব? শাট আপ জিষ্ণু, প্লিজ শাট আপ। একটাও বাজে কথা তুমি আর বলবে না, ঠিক আছে? তুমি যে কাজটা করেছো তার জন্য আমি কি করতে পারি জানো? আমি পুলিশ ডাকতে পারি এবার। শোন, অনেক বাজে কথা হয়েছে, বুঝলি? তোকে আমি একটু আগেও বললাম যে ছবিগুলোর কথা হচ্ছে, সেগুলো ওই ভিডিওটা থেকে কাটা হয়েছে, যেটা কেবল আমার আর জিষ্ণুর কাছেই ছিল। আরে বাবা, আমিও তো তাই বলছি। জিষ্ণু তোর বিশ্বাস ভেঙে। দিদি ভাই, তুই বলছিস যে ওনাকে লুকিয়ে ভিডিওটা করেছে,
আর শোন, সবাই না এত নিচু হয় না। মেঘ, তুই এই ছেলেটার জন্য আমার সঙ্গে উঁচু গলায় কথা বলছিস? হ্যাঁ বলছি, কারণ তুই অকারণে একটা ইনোসেন্ট মানুষের উপর দোষারোপ করছিস। মেঘ, তুমি এতটা নির্লজ্জ কবে হলে বলো তো? এত বড় অন্যায় করেছো, তারপর উঁচু গলায় কথা বলছো? আর জিষ্ণু, তোমাকে আমি জিজ্ঞেস করছি, তুমি কেন এসেছো এই বাড়িতে? কোন সাহসে এসেছো? নীল, প্লিজ বিহেভ ইউরসেলফ। নীল, তুমি নিজেকে সংযত করো। সংযত? কিসের জন্য সংযত হবে? কিসের জন্য? আপনার লজ্জা করছে না? আপনার মেয়েকে নিয়ে কাগজে এইসব খবর বেরিয়েছে, তাও আর ছবি সমেত। বেরিয়ে যাও নীল। তুমি আমাকে গেট আউট মিস্টার সৌরনীল গাঙ্গুলি। মেঘ, তুই নীলকে এভাবে অপমান করতে পারিস না। মিস্টার গাঙ্গুলি, আমি আর জাস্ট 10 গুণ, তার মধ্যে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। না গেলে? না গেলে কি করবে? না গেলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব, কারণ আপনি বাড়িতে এসে আমার বন্ধুর গায়ে হাত তুলেছেন। এখনই বেরিয়ে যান। যদি জেলে গিয়ে নিজের চাকরি না খোয়াতে চান, তাহলে এক্ষুনি বেরিয়ে যান। বাপি, তুমি প্লিজ এই লোকটাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। প্রথমে আমাকে উপরে ওকে নিয়ে যেতে হবে, ফার্স্ট স্টেপ দিতে হবে, তারপর আমাদের বেরোতে হবে। তুমি প্লিজ ওনাকে যেতে বলো। আর জিষ্ণু, তুমি আমার সঙ্গে একটু উপরে চলো। না না মেঘ, আমি ঠিক আছি। আমি আমি একটা কাজ করে আমি এখন স্টুডিও যাচ্ছি, তোমার সাথে ওখানে দেখা হবে। জিষ্ণু, তোমার মনে তো কোনো পাপ নেই, তোমার মন তো জলের মতন স্বচ্ছ। তাহলে কে কি ভাবলো সেটা নিয়ে তুমি কেন ভাবছো? আর তুমি কেন আমার সঙ্গে যেতে চাইছো না, আমি তো সেটাও বুঝতে পারছি না। দেখো, আমি তোমাকে বন্ধু হিসেবে বলছি, তুমি প্লিজ উপরে চলো, তোমার ফার্স্ট এডের দরকার। এসো জিষ্ণু। যাও, তুমি উপরে যাও। নীল, নীল, তুমি এদিকে এসো। এসো। নীল, নীল, নীল। ওকে কি ডাক্তারের কাছে একবার? না আঙ্কেল, আমি ঠিক আছে। রেকর্ডিং এর 3 ঘন্টা বাকি আছে, ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ আঙ্কেল, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আন্টি, আমার সঙ্গে তুমি কোনো কথা বলবে না। আমি তোমার কোনো কথা শুনবো না। কোনো কথা বলার চেষ্টা করো না তুমি। আর যত তাড়াতাড়ি তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমি খুশি হব। জিষ্ণু, আই এম রিয়েলি সরি ফর এভরিথিং। দেখো, আমার বাড়িতে এসে তোমার সাথে এরকমটা হলো, তোমাকে এতটা অপদস্থ হতে হলো, আই এম ভেরি সরি। আমি না স্টুডিওতে যাওয়ার পথে তোমাকে পিক আপ করব। না না, তার কোনো দরকার নেই। আমার দরকার আছে। এসো। তাদেরও তো নিজস্ব কোনো ব্যাপার থাকতে পারে, পুজো আচ্ছা থাকতে পারে, হয়তো অন্য কোথাও গিয়ে থাকতে পারে, কেউ এসে থাকতে পারে। সবকিছু এরকম গুলিয়ে দিও না তো। আমি কিছু গুলিয়ে দিচ্ছি না মা, কিন্তু বিয়ের পর থেকে গিনি শ্বশুর বাড়ির ব্যাপারগুলো আমার কিরকম অ্যাবনর্মাল লাগছে। আচ্ছা, এখনো অবধি গিনির হাতে একটা ফোন নেই? ওর শ্বশুর বাড়ি তো বড় লোক, একটা স্ট্যান্ড বাই ফোন দিতে পারছে না ওরা ওকে। কেন বলো তো গিনির শ্বশুর বাড়িতে আমাদের যাওয়াটা আটকে দিয়েছিল ওরা 1 সপ্তাহের জন্য? কেন আমি আর ছোটদা যখন ওকে নিয়ে বেরোনোর কথা বললাম ওরা রাজি হলো না? কেন অষ্টমঙ্গলাতে এসেও গিনি একদিনের জন্য এখানে থাকলো না?
কেন ওই মহিলা বারবার বাড়ির নিয়ম বলে অদ্ভুত অদ্ভুত সব কথা বলছে? কেন বলো তো? এই যে গিনি চেঞ্জ হয়ে যাচ্ছে, গিনি চুপচাপ হয়ে গেছে, ওর পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা তোমরা কেন নোটিস করছো না? আমার মনে হয় রূপ আর রূপের ফ্যামিলির উপর তোমরা একটু বেশি বিশ্বাস করে ফেলছো, তাই জন্য এই বিপদের সিগন্যালগুলো না তোমরা ইগনোর করে যাচ্ছ। ছোট, আমার মেয়েটা ইদানিং বাংলা সিরিয়াল বোধহয় একটু বেশিই দেখছে। গায়ে পড়িস না, তোর ভালো লাগছে না, যা। আমারও কিছুই ভালো লাগছে না, মনটা কিরম অস্থির হয়ে আছে। তাই জন্যই তো তোমাকে একটু জড়িয়ে ধরছিলাম। মা, একটু জড়িয়ে ধরতে দাও না কিছুক্ষণ। নীলকে বিয়ে করিস না ময়ূরী, সুখী হবি না। কিন্তু মা, আমি কি করব বলো তো? আমি যে ওকে ছাড়া আর কারোর কথা ভাবতেই পারি না। আমি তোকে খুবই ভালোবাসি। আমাদের মধ্যে এত কিছু হয়ে গেল, তাও যে আমার ওর প্রতি ভালোবাসা কমলো না। কি করব বলো তো? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না মা। আমি কি করি? কেন রে? তোর জীবনে তো অনেক ভালো বন্ধু ছিল, অনেকের সাথেই তোর ভালো সম্পর্ক ছিল। এই নীলের মধ্যে তুই কি এমন দেখলি যে ওকে এত ভালোবেসে ফেললি? দেখ ময়ূরী, এই নীল তোর জীবনে আসার পর থেকে তোর জীবনে কিন্তু কিচ্ছু ভালো হয়নি, কিচ্ছু না। শুধু কষ্ট পেয়েছিস, শুধু কষ্ট পেয়েছিস। তোর পুরনো বন্ধুরা তোর থেকে আলাদা হয়ে গেছে। তোর জীবনে তুই কিন্তু শুধু কষ্টই পেয়েছিস। নীল তোকে কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে তোর সাথে বারবার, আর সেটা একবার নয়, বারবার। ময়ূরী, তুই নীলকে তোর জীবন থেকে সরিয়ে ফেল। আমি তো তোর মা, তোর ভালো চাই। আমি বলছি ময়ূরী, তুই ভালো থাকবি, তোর ভালোর জন্যই বলছি মা, তুই ওকে ভুলে যা। সেটা যে আর হয় না মা, সেটা তো আর সম্ভব না। সম্ভব না মানে? কি হয়েছে ময়ূরী? আমার দিকে তাকা, তাকিয়ে কথা বল, কি হয়েছে? মা প্লিজ, আমাকে এমন কোনো প্রশ্ন করো না যেটার উত্তর আমি নিজেই দিতে পারবো না তোমাকে। আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ। কি করেছে নীল? বল, নীল কি করেছে? মা, অন্যায় কিছু করেনি। যেটা ঘটেছে সেটা... হে ভগবান, মা, আমি নীলের কাছ থেকে আর সরে আসতে পারবো না। তুই এই ভুলটা কি করে করলি? তুমি ভুল কেন বলছো এটাকে? দেখো মা, আমি নীলকে খুবই ভালোবাসি, আর ও আমাকে খুব ভালোবাসে। ও ভালোবাসে তোকে? ভালোবাসে? কেন বুঝতে পারছিস না? নীল কিন্তু এখনো মেঘকে মন থেকে ঝেড়ে ফেলতে পারছে না। তা না হলে খবরের কাগজে বেরোনো ঘটনাটা নিয়ে এত কাণ্ড করতো না। কেন বুঝছিস না? মা, সেটা মেঘের প্রতি ওর প্রেমের জন্য না। দেখো মা, ওদের তো ডিভোর্সটা এখনো হয়নি। অনেকে ওদের ডিভোর্সের ব্যাপারে কিছু জানেই না। ওর বন্ধু বান্ধব তারা তো এটা দেখে হাসাহাসি করেছে, ওকে ফোন করে টিজ করেছে। তাই জন্য নীলের মাথাটা ওরকম খারাপ হয়ে গেছে আর ওইভাবে রিয়াক্ট করেছে। দেখো মা, নীলের ক্লোজ সার্কেল, বন্ধু বান্ধবদের মধ্যে ওর প্রেস্টিজ বলে তো আর কিছু বাকি থাকলো না, বলো। মা, ও মা, নীল এইমাত্র আমাকে ফোন করেছিল, জানো? কত কিছু বললো, ক্ষমা চাইলো। তুমি এত ভেবো না, আমি ওর সঙ্গে ভালো থাকবো, আমি ওকেও ভালো রাখবো। তুই ওকে বলে দিয়েছিস তো ও যেন এভাবে আমাদের বাড়িতে কোনোদিনও না আসে? হ্যাঁ মা, আসবেন। ও এভাবে আর কোনোদিনও আসবেন। ও তোমাদের কাছেও ক্ষমা চেয়েছে, অনেক সরি বলেছে। তবে ও আরেকটা কথাও বলেছে। কি বলেছে? বলেছে যে বাড়ির সঙ্গে জিষ্ণুর সম্পর্ক থাকবে সেই বাড়ির সঙ্গে ও সম্পর্ক রাখবে। জিষ্ণুর সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। মা প্লিজ, তুমি মেঘকে সামলাও, তুমি ওকে জিষ্ণুর থেকে দূরে রাখো। দেখো, মেঘের সাথে সম্পর্ক মানেই তো এই বাড়ির সাথে সম্পর্ক, বলো। সেটা কি আমার হাতে নাকি? তারা একসাথে গান শেখে, এক গুরুর কাছে যায়, একসঙ্গে রেকর্ড করছে। এরপর যদি একসঙ্গে ঘর করতে চায়, আমি কি করব? মা, তুমি এটা হতে দিতে পারো না।
এটা হলে তখন নীলের এটা কি শর্ত? কি শর্ত তুই বল? নীল তো তোকে ভালোবাসে, যিশুর সঙ্গে ওর কি আছে? তুমি বুঝতে পারছো না মা, এটা ওর প্রেস্টিজের ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার। আমি কাউকে কিছু বলতে পারবো না, ব্যাস। ও মা গো, প্লিজ প্লিজ মা আমাকে হেল্প করো প্লিজ, তুমি ছাড়া আমার কে আছে, তুমিই পারবে। দেখো মা, আমি সেই 1 বছর নীলের জন্য ওয়েট করছি, ওর জন্য বসে আছি। ওই এক জিষ্ণুর জন্য আমি নীলকে হারাতে পারবো না, বুঝেছো মা? নীলের সাথে আমার বিয়ে যদি না হয়, তোমার মেয়ে কিন্তু কিছু একটা করে ফেলবে। তুমি চেনো না আমাকে, আমি আর কোনো কথা শুনবো না। ময়ূরী, আমার কথা শোন। কিচ্ছু ভালো লাগে না বাবু, ওকে তুলে নাও ঠাকুর, আমি আর বাঁচতে চাই না, তুলে না। তুই কেন বুঝতে পারছিস না ময়ূরী? নীল তোকে ভালোবাসে না, আর সেই তুই ওর জন্যই। যে মুহূর্তে আমি কৃষ্ণকে দেখেছিলাম, আমার সঙ্গে সঙ্গে মনে হলো যে জিষ্ণু হয়ে গেছে। তাহলে আমার কি হবে? আমার সঙ্গে সঙ্গে মনে হয়েছিল জিষ্ণু কেন এসছে এখানে? মেঘের জন্য। তার মানে মেঘের পাশের জায়গাটা আমার নয়। আমি না তোমাকে বোঝাতে পারবো না, আমি ঠিক করে বোঝাতে পারছি না ঠিক কতটা যন্ত্রণা প্রত্যেক দিন আমাকে কুড়ে কুড়ে খায়। আমি বোঝাতে পারবো না তোমাকে যে আমি জীবনটা কিভাবে বাঁচছি। ময়ূরী, আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও। দেখো, আমি সত্যি বলছি, আমি চেষ্টা করেছি তোমাকে ভালোবাসতে, কিন্তু তুমি আমাকে ভালোবেসেছো, দারুণভাবে ভালোবেসেছো। ময়ূরী, আমি জানি, দেখো এটা বলাটা যে অন্যায় হচ্ছে এটা আমি বুঝতেও পারছি, কিন্তু এবার তো সত্যিটা বলতেই হবে ময়ূরী। ময়ূরী, আমি না কোনোদিন কখনো তোমাকে ভালোবাসতে পারিনি। আমার সব ভালোবাসাই বোধহয় মেঘ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। এখন আমার মধ্যে পড়ে আছে বোধহয় শুধুমাত্রই হতাশা, ঘেন্না আর দুঃখ। সেটাই যদি হয় নীল, তাহলে এটা কি? শোনো, I love you. I really love you. আমি তোমার সঙ্গে সুখে থাকতে চাই। তুমি দূরে ঠেলে দিলে আমি মরে যাব, আমি আর বাঁচবো না। এটা কবে? এটা সেই দিন নীল, যেদিন তুমি সাংঘাতিক ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিলে, আর তারপর সবার সামনে আমাকে আঁকড়ে জড়িয়ে ধরেছিলে, তারপর সবার সামনে দিয়ে আমাকে নিজের ঘরে নিয়ে গেলে। না 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 ময়ূরী, এটা হতে পারে না, এটা অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। আমি নীল ছাড়া আর কাউকে ভালোবাসি না ময়ূরী, কাউকে না। আমার কথা বিশ্বাস করছো না তো? ঠিক আছে, তুমি তোমার বাড়ির লোকজনকে জিজ্ঞেস করো। তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে সবার সামনে, আর তারপর ইউ ওয়ার স্ক্রিমিং এন্ড শাউটিং কি ময়ূরী লেটস গেট ম্যারিড, আমি তোমাকে ছাড়া আর বাঁচতে পারবো না, এগুলো তুমি বলছিলে। আমার কেন কোনো কিছু মনে পড়ছে না? তোমার কিছু মনে পড়ছে না কারণ সবটাই তোমার সাবকনশিয়াস মাইন্ডের কথা। নীল, that night we were pretty intimate. না, আমি এরকম কিছু করতে পারি না। আমি এটা আমি করিনি। যা হয়েছে নীল, আমি তাই বলছি। তুমি 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 সেটা ছবি তুলছিলে? আমি না নীল, তুমি বলেছিলে। তুমি বলেছিলে এই মুহূর্তগুলো আমি ভুলে যেতে চাই না ময়ূরী, তুমি রেখেছিলে ফোনটা ওখানে।
আমি কি নিজেকে নিজে চিনি না? আমি কি করেছি এটা? এত কিছুর পরেও তুমি যদি আমাকে অস্বীকার করো নীল, আমার তো আর কিছু করার থাকবে না। আমি ভালোবাসি তোমাকে, সব সময় ভালোবাসবো। আমি চাইবো তুমি আজীবন ভালো থাকো, তাই এই সিদ্ধান্তটাও আমি মেনে নেব আর কি। দেখো, আমি যদি এরকম কোনো কিছু ঘটেই থাকি তাহলে তার দায় আমার। আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে পালাবো না। তবে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ। আমার একটু টাইম চাই, প্লিজ।